প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আপার প্রাইমারি থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রসঙ্গে জরুরি খবর আপডেট উঠে আসছে। বন্ধুরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিডিও, তাই ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত শুনে বোঝার চেষ্টা করবেন এবং ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন। যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। বন্ধুরা, এই মুহূর্তের জন্য আরও একবার আপার প্রাইমারি থেকে একাধিক বিষয় জরুরি খবর আপডেট উঠে আসছে। প্যানেল বা মেধা তালিকা ঠিক কেমন হতে পারে, ওয়েটিং লিস্টই বা কেমন হবে। তৃতীয় বিষয় হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, সবার চাকরি কখন সম্ভাবনা থাকছে। এবং চতুর্থ বিষয় হচ্ছে সমস্যার জায়গা কোথায় কোথায় রয়েছে। আসুন আমরা পর্যায়ক্রমিকভাবে বিষয়গুলিকে আলোচনা করি, তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত শোনবার চেষ্টা করবেন এবং যারা আমাদের সাথে যুক্ত হননি অবশ্যই যুক্ত হয়ে যাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে। প্রথম বিষয় হচ্ছে যে প্যানেল কীরকম হতে পারে, অর্থাৎ আপার প্রাইমারির ক্ষেত্রে আগত মঙ্গলবারের যে মেধা তালিকা প্রকাশ হওয়ার কথা রয়েছে, যা আমাদের চ্যানেলে জানিয়েছিলাম, সেক্ষেত্রে সেই মেরিট প্যানেল বা মেধা তালিকা ঠিক কেমন হতে পারে। প্রথমত এখানে উল্লেখ্য যে দুটি ভাগে বিভক্ত হয়ে, অর্থাৎ দুটি ক্যাটাগরিতে বিভক্ত হয়ে এই প্যানেল কিন্তু তৈরি হবে। একটি এম প্যানেলদের জন্য, একটি ওয়েটিং লিস্ট প্রার্থীদের জন্য। অর্থাৎ একটি এম প্যানেলড, একটি ওয়েটিং লিস্টেড প্যানেল। সেক্ষেত্রে মিডিয়াম, ক্যাটাগরি, সাবজেক্ট, জেন্ডার এই সমস্ত বিষয়গুলিকে উল্লেখ করেই কিন্তু এই দুই ক্যাটাগরিতে বিভক্ত করে প্যানেল কিন্তু তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। এই যে মিডিয়াম, ক্যাটাগরি, সাবজেক্ট, জেন্ডার এই বিষয়গুলিকে প্যানেলে উল্লেখ করতেই হবে, কারণ একজন প্রার্থীর অবস্থান কোন ক্ষেত্রে, কোন সাবজেক্টে, তার জেন্ডার কী তা কিন্তু অবশ্যই সকলের জানা প্রয়োজন। যেমন ধরুন, এক্ষেত্রে প্যানেল তৈরির ক্ষেত্রে যে বিষয়টিকে মাথায় রাখা হতে পারে বা যেরকম সম্ভাবনা থাকতে পারে সেটি হচ্ছে যে এসসি ক্যাটাগরির কোনো মেল প্রার্থী বেঙ্গলি মিডিয়ামের ক্ষেত্রে বেঙ্গলি সাবজেক্টে রয়েছেন। ধরুন তার র্যাঙ্কটি এতটাই ভালো হয়েছে যে সেই র্যাঙ্ক অনুযায়ী তিনি জেনারেল লিস্টেও থাকার উপযুক্ত, তবে কিন্তু তাকে সেখানেও রাখা হবে। অর্থাৎ এক্ষেত্রে র্যাঙ্ক কিন্তু মাল্টিপল র্যাঙ্কিং বা বহুবিধ র্যাঙ্কিংয়ের মধ্যে দিয়ে যাবে। তবে এক্ষেত্রে মনে রাখা প্রয়োজন, যেহেতু জনৈকই প্রার্থী মেল জেন্ডারের অন্তর্ভুক্ত, তাই তাকে কিন্তু কখনোই এই জেনারেল লিস্টে ফিমেলে রাখা হবে না, তাকে কিন্তু মেলেই রাখা হবে। অবশ্যই তার মিডিয়ামটা বেঙ্গলি মিডিয়াম হতে হবে, উর্দু বা অ্যারাবিক মিডিয়াম হলে কিন্তু হবে না। অর্থাৎ মাল্টিপল র্যাঙ্কিংয়ের একটা জায়গা থাকছে। তিনি যদি ওই নির্দিষ্ট ক্যাটাগরি ছাড়াও জেনারেল লিস্টে থাকার মতো হয়ে থাকেন বা সেরকম পজিশনে থেকে থাকেন, তবে কিন্তু অবশ্যই সেখানে থাকছেন। এই বিষয়গুলোকে মাথায় রেখে কিন্তু প্যানেল এবং ওয়েট লিস্টেড যে দুটি প্যানেল তৈরি হওয়ার কথা তা কিন্তু হবে, এমনটাই সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। চলে আসছে এবার ওয়েটিং প্যানেল কেমন হবে বা ওয়েট লিস্টটি কেমন হতে পারে। আমরা কিন্তু ইতিমধ্যেই জানি যে কমিশনের নিয়ম অনুযায়ী 1:1.4 রেশিও মেনটেন করেই প্রার্থীদেরকে ডাকা হয়েছে এবং সেক্ষেত্রে 100 জন প্রার্থী পিছু 140 জনকে ডাক করা হয়েছে। এটা আমরা কিন্তু স্বাভাবিক নিয়ম অনুযায়ী দেখে এসেছি বা এমনটাই জেনে এসেছি যা কমিশনের নিয়ম অনুযায়ী, অর্থাৎ 100 জন পিছু 40 জন বেশি ডাকা হয়েছে। এক্ষেত্রে ধরুন কোনো মিডিয়াম ক্যাটাগরি অনুযায়ী কোনো সাবজেক্টে 300 সিটে ডাকা হতে পারে 340 জনকে। এটা একটা সম্ভাব্য উদাহরণ দেওয়ার চেষ্টা করছি, যে সেক্ষেত্রে 300 সিটে 340 জনকে কিন্তু ডাকা হতে পারে। এবার এখানে একটা বিষয় হচ্ছে যে এখানে 300 সিটের ক্ষেত্রে 300 জন এম প্যানেলভুক্ত এবং 40 জন কিন্তু থাকছেন ওয়েট লিস্টের তালিকাভুক্ত। তাহলে বন্ধুরা বুঝতেই পাচ্ছেন কিভাবে ওয়েট লিস্টটি তৈরি হলো এবং এখানে ওয়েট লিস্টে কারা চলে যাচ্ছে। এবার ওই 300 শূন্য পদের বা 300 জনের নিরিখে এই বিষয়টি উল্লেখ করা প্রয়োজন যে ধরুন 300 জনের মধ্যে 200 জন চাকরিটা নিলেন, স্কুল বাছাই করে নিলেন। সেক্ষেত্রে 30 জন নিলেন না কোনো কারণবশত, বা অ্যাবসেন্ট থাকলেন বা তার আগ্রহী নয় বা অন্য চাকরি বাকরি করেন, 30 জন নিচ্ছেন না। সেক্ষেত্রে ওই 30 জনকে কিন্তু ওয়েটিং লিস্টেড প্যানেল থেকে বা লিস্ট থেকে তোলা হবে। এটাই কিন্তু নিয়ম, এইভাবেই কিন্তু ওই শূন্যপদটাকে কন্টিনিউ করা হচ্ছে। এরকম বিষয়টিকে আপনাদের সামনে রাখবার চেষ্টা করছি, সম্ভাবনা কিন্তু এরকমই। সেক্ষেত্রে তৃতীয় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে সবার চাকরি তাহলে কখন সম্ভাবনা। এখানেই হচ্ছে আসল খেলা, যে কোনো শূন্যপদের নিরিখে যদি প্রার্থীরা কম ইন্টারভিউ দিয়ে থাকেন তবে কিন্তু সবার ওই প্যানেলের মধ্যে চলে আসার কথা, ওয়েট লিস্টে যাওয়ার কথা নয়। তবে সেটা তো হওয়ার কথাই নয়, কারণ যা চাকরির দুর্মূল্যের বাজার, সেক্ষেত্রে কেউ চাকরির পরীক্ষায় ডাক পেলে ইন্টারভিউতে যাবেন না, এমনটা তো হয় না। যদি এক্ষেত্রে হয়ে যায় যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে যত শূন্যপদ তা নিরিখে কম প্রার্থীরা ইন্টারভিউতে চলে গিয়েছেন, ধরুন এই 300 জনের মধ্যেই 300 সিটে
ধরুন 100 জন গিয়ে উপস্থিত হয়েছেন ইন্টারভিউ দেওয়ার জন্য, তাদের কিন্তু সকলেরই একটা সম্ভাবনা থাকে চাকরি পেয়ে যাওয়ার, অর্থাৎ প্যানেলভুক্ত হওয়ার। বিষয়টি আশা করি আপনাদের কাছে স্পষ্ট করতে পারলাম। এবার চলে আসবো বন্ধুরা আপার প্রাইমারি থেকে আরও গুরুত্বপূর্ণ একটি প্রসঙ্গ, যেটা সব শেষের প্রসঙ্গ, যেটি হচ্ছে সমস্যার জায়গা কোথায়। কোনো ক্ষেত্রেই সমস্যার জায়গা থাকবে না এটা তো হয় না বন্ধুরা। যেরকম ভালো দিক আছে মন্দ দিকও রয়েছে, তাই আমাদের উচিত সমস্ত বিষয় নিয়ে আলোচনা করা। যেহেতু সম্মানীয় 2 নতুন বিচারপতি যথেষ্ট পর্যবেক্ষণের মধ্যে রয়েছে বিষয়টা, এবং তারা যথেষ্ট দূরদর্শী ও বিচক্ষণ, অবশ্যই এই সমস্ত সমস্যাগুলির সমাধান করবেন। জট কাটিয়ে যারা যোগ্য বঞ্চিত তাদের নিয়োগ হবে, এমনটাই আমরা আশা করছি। কিন্তু সমস্যার জায়গা কোথায় কোথায় রয়েছে সেটা তো অবশ্যই উল্লেখ করা প্রয়োজন। তাই এখানে আপনাদের সুবিধার্থে বা আপনাদের অবগতির জন্যই কিন্তু উল্লেখ করছি। সেক্ষেত্রে একটা বিষয় প্রথমে জানিয়ে রাখা দরকার যে 14,052 জন প্রার্থীর মধ্যে যারা ইন্টারভিউ দিচ্ছেন, সেক্ষেত্রে মোট শূন্যপদের যে সংখ্যা সেটি হচ্ছে 14,339, অর্থাৎ মোট শূন্যপদের নিরিখ হচ্ছে 14,339, যেখানে ইন্টারভিউ দেওয়া প্রার্থীদের সংখ্যা যেটা দাঁড়াচ্ছে কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী 14,052 জন। কিন্তু এই 14,339টি শূন্যপদ যে আদেও আপডেটেড শূন্যপদ কিনা, এই নিয়ে কিন্তু একটা বড় প্রশ্নচিহ্ন থেকেই যাচ্ছে। সিট আপডেট হওয়া তো প্রয়োজনই, সেটা আমাদের মাথায় রয়েছে, এবং যারা ইন্টারভিউ বঞ্চিত তারা কিন্তু অবশ্যই তাদের দাবিকে পূর্বাপর প্রথম থেকেই রেখে যাচ্ছেন যে সিট আপডেট হওয়া প্রয়োজন। কিন্তু কমিশনের দেওয়া ব্যাখ্যা অনুযায়ী ওই সিটটাই আপডেটেড, কিন্তু সেক্ষেত্রে এই 14,339টি শূন্যপদ আদেও আপডেটেড কিনা এ নিয়ে একটা প্রশ্ন কিন্তু থাকছেই। আসুন আমরা চতুর্থ বিষয়ে প্রবেশ করি যে সমস্যার জায়গা কোথায় কোথায় রয়েছে। এক্ষেত্রে প্রথম যে বিষয়টি উল্লেখ করতেই হয় সেটি হচ্ছে যে নিয়োগ এবং কাউন্সেলিংয়ের জন্য কোর্ট অর্ডারটি পাওয়ার ক্ষেত্রে কতটা সময় লাগতে পারে বা কটা শুনানি হতে পারে। আগত যে 30শে অগস্ট ওই দিনই কি নিয়োগ কাউন্সেলিংয়ের অর্ডারটি মহামান্য 2 সম্মানীয় বিচারপতি দিয়ে দেবেন, এটা নিয়ে কিন্তু একটা জায়গা থাকছে। অবশ্যই এটা কোনো সমস্যার জায়গা নয়, তবুও তীরে এসে যাতে তরি না ডোবে তার জন্য কিন্তু এটা অবশ্যই উল্লেখ করা প্রয়োজন যে কোর্ট অর্ডারটি নিয়োগ ও কাউন্সেলিংয়ের ক্ষেত্রে কবে আসছে বা কোন শুনানিতে আসছে সেটা কিন্তু লক্ষণীয়। সেই জন্যই জানিয়েছিলাম যে নেক্সট হিয়ারিংটা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ হয়ে উঠতে চলেছে, কারণ সম্মানীয় বিচারপতি কিন্তু জানিয়েছেন ডিভিশন বেঞ্চের তরফ থেকে সমস্ত বিষয়গুলি দেখা হবে আগে প্যানেলটি প্রকাশ হোক। দ্বিতীয় যে সমস্যার জায়গা সেটা হচ্ছে, এটা অবশ্যই উল্লেখ করতে হয় যে ওএমআর পুনর্মূল্যায়নের ক্ষেত্রে অর্থাৎ রি-এভ্যালুয়েশনের ক্ষেত্রে একটা সমস্যা কিন্তু থাকছেই। এটা একটা প্রচ্ছন্ন সমস্যা, কারণ কমিশন কিন্তু স্বতঃপ্রণোদিতভাবে নিজে থেকেই এটা করেছেন, কোনো কোর্ট অর্ডারের নিরিখে বা মহামান্য কোর্টের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছিল এমনটা কিন্তু নয়। কমিশন কিন্তু নিজের কাজকে এগিয়ে রাখার জন্য, স্বচ্ছতা বজায় রাখার জন্য কাজটি করেছেন। তবে এ নিয়েও প্রশ্নচিহ্ন থাকতেই পারে। এ বিষয়ে 713 জন প্রার্থীর ক্ষেত্রে কী হবে না হবে তার সবটাই কিন্তু বিচার্য বিষয় মহামান্য কোর্টের উপর নির্ভর করছে। তৃতীয় যে সমস্যার জায়গাটি সেটি হচ্ছে সিট আপডেট সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়। এটা কিন্তু একটা বড় বিষয় হয়ে দাঁড়াতে পারে, আবার নাও পারে, তবে সেক্ষেত্রে এটাও কিন্তু সমস্যার মধ্যে রাখতেই হচ্ছে যে সিট আপডেট সংক্রান্ত বিষয়। চতুর্থ বিষয় হচ্ছে যে পাবলিশ করা অর্থাৎ ইন্টারভিউ লিস্ট 21শে জুন 2021 ইন্টারভিউ লিস্ট যে পাবলিশ করা হয়েছে তা নিয়ে বেশ কিছু সমস্যার জায়গা কিন্তু রয়েছে, সে বিষয়ে প্রশ্ন উঠেছে। এবং পঞ্চম বিষয় হচ্ছে ওপেন টু অল নীতি গ্রহণ করা, অ্যাপ্লিকেশন ফর্ম লিঙ্ক ওপেন করে দেওয়া, এক্ষেত্রে বেশ কিছু অভিযোগও কিন্তু উঠেছে সেটাকে কেন্দ্র করে। যাবতীয় এই বিষয়গুলি কিন্তু আমাদের আলোচনার মধ্যে থাকলো। অবশ্যই আপনারা কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত ব্যক্ত করবেন। যতটা সম্ভব পারলাম বন্ধুরা গুরুত্বপূর্ণ বিষয়গুলিকে আপনাদের সামনে রাখবার চেষ্টা করলাম। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। বন্ধুরা এখন এটুকুই, সকলে ভালো থাকবেন। চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।